নমস্কার, সীমান্ত বার্তায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি টিনা। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জ লঙ্গাই রোডে সংকটমোচন মহাবীর হনুমান পুজোর ব্যানারটি কিছু সংখ্যক দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে দেয়। তার পরিপ্রেক্ষিতে লঙ্গাই রোডের হনুমান পুজো কমিটির কর্মকর্তারা লঙ্গাই সদর থানায় একটি এফআইআর দাখিল করেন। লঙ্গাই রোড হনুমান পূজা কমিটির সবাইকার সদস্য। গতকালকে আমরা লঙ্গাই রোড যে লঙ্গাই বাজার আছে, এখানে ওই জায়গাটা সরকারি জায়গা, রেলওয়ের জায়গা, খালি জায়গা। এখানে আমরা গতকালকে লঙ্গাই রোড হনুমান পূজা কমিটির তরফ থেকে আমরা রামর একটা মূর্তির ব্যানারটা লাগাইছিলাম। সঙ্গে আমরা কিছু ঝান্ডা আছিল, আমরা ব্যানারগুলো লাগাইয়া গেছি সরকারি জায়গা। আজকে সকালবেলা কিছু মানুষে, অন্য ধর্মাবলম্বী মানুষে আমরার জায়গা তাইয়া আমরার ব্যানার, আমরার সব রামর ফটো সব সুদ্ধা সব এখানে প্রস্তাব করা হয়, জাবড়া ফালানিও সব এখানে ফালাইছে। এই জিনিসগুলা দেখিয়া যখন আশেপাশের মানুষ তাই নয় কেন আসলা আরো প্রচুর মানুষ দেখছে, সবরও খারাপ লাগবো যে আমরা হিন্দু ধর্ম, আমরা রামরে বহুত বেশি মানি। আমরা যখন জান্ডা নিচে ফালানি হইব, যে স্যার দেখে খারাপ লাগবো। এই সময় তাই নইয়া বাধা দিছেন, তারা কইছে আমরা সুরের মতো আইয়া সরকারি জায়গা জান্ডা লাগাইছি, তারার প্রবলেম কিতা? আমরা কেউরার বাসাত গিয়া জান্ডা লাগাইছি না। আমরা ওখানে আইছি, আইয়া আবার সেম জায়গা আমরা জান্ডা, আমরা ব্যানার সবিখানে লাগাইছি। তখন আমরা লঙ্গাই থানার যাইমু, যারা যারা এই কাজ করছে, যারা যারা এই আমরা হিন্দু ধর্ম মানুষে গাইলিছে, রামর ফটোরে নিচে ফালাইছে, আমরা তার নামে ওখানে এফআইআর করবো। আমরা চাই প্রশাসন সাহায্য করতো আমরারে। আমরা যতটুকু পারি আমরা হিন্দু ধর্মের ইজ্জত, আমরা রামর ইজ্জত আমরা বাঁচাইতে লাগবো। যদি আজকে বাঁচাইতে পাই না, আমরা পারতাম না করে দিন। আমরা এখন থানার যাইমু, আমরা এফআইআর করবো। জয় শ্রীরাম। তিনজন আইসে আইয়া তারা এখানে ব্লেড দিয়ে খাটছে। তখন আমি ভাবছি এমনি খাটে, তখন দেখছি জান্ডাগুলো এখানে নিচে ফালাইছে। তখন আমি এখান থেকে ইয়া কইছি যে তোমরা এরকম ফালানি উচিত না, আমরা পূজা করি, তোমরা ফালাইতে এখানে হ্যাঁ বা খাড়া লাগাইছে, তার লগে মাতো এটা এইভাবে ফালাইতে এখানে। তখন এরপরে ওখানে ইয়ে ফালাইছে, বাচ্চা পরি কেন রামের ফটোটা ফালাইছে। আমার পাশের ঘরের একজন ভদ্রমহিলা আইয়া ফটোটা তুলছে, তুলিয়া নিয়ে দইয়া এখানে লটকাইয়া রাখা হয়েছে। এরপরে আমি তারা বহুত কথাও কইছি, আমি এরকম ফালানি উচিত না, তোমরা কোনো পোস্টা টাঙাইলে আমরা কোনো ছেলে এরকম ধরতো না, তোমরা এটা ফালাইতে এখানে ফালাইতে ভাল লাগছে না। হয়তো কেউ কইতে পারো এটা তো কেউ জায়গা না, এটা রেলের জায়গা, সরকারি জায়গাত লাগাইছে, দেও লাগাও, আমি তো দেখছি না রাত্রে খেয়ে লাগাইছে। তারপরেও খারাপ লাগছে, ফটোটা নিচে ফালাইছে, এটা বহুত খারাপ কাজ করছে। যে বা যারা করছে তারা শাস্তির প্রয়োজন আছে, আজকে না করলে নেক্সট আর তারা পারতা না। আমি লঙ্গাই রোড হনুমান পূজা কমিটিৰ পৰা কালি ৰাতি আমাৰ কমিটি মেম্বাৰে ইয়াতে ফ্লেগ লগাইছিলে আৰু বেনাৰ লগাইছিলে। বেনাৰ লগোৱাৰ পিছতে আমাৰ প্লেন এনেকৈ আছিলে, তাতে আমি কিবা এটা প্ৰতিষ্ঠিত কৰিম আমাৰ হনুমান পূজা কমিটিৰ ছাইডৰ পৰা। আজি ৰাতিপুৱা চালোঁ ইয়াতে মানুহ, লোকেল মানুহ মিলি, বেলেগ কমিউনিটি হ'ব পাৰে, আমাৰতো হিন্দু মাইনৰিটি হ'ব পাৰে, কাৰণ আমাৰ হিন্দু মানুহে এনেকৈ নকৰে ইয়াতে। চালোঁ যে বেনাৰটো ওলাই পেলাই দিলে আৰু ফ্লেগবিলাক আছিলে ছিঙি দিলে। লোকেল মানুহ যিটো অপজিটৰ ঘৰ আছিলে তাত দেখা পাইছে ফ্লেগবিলাক পেলাই দিছে। তাৰপিছত আমাৰ তাত খবৰ পালোঁ, তাৰপিছত আমাৰ ইয়াতে আকৌ আমাৰ কমিটি মেম্বাৰ ইয়াতে আহি আমি আকৌ ইয়াতে বেনাৰ লগালোঁ, ফ্লেগ লগাইছোঁ। এতিয়া আমি থানাত আহি ইয়াতে এফআইআৰ দিছোঁ। এফআইআৰ দিয়াৰ পিছত চাওঁ এতিয়া কি কৰে প্ৰশাসনে, কি কৰিব কি নাই, তাৰপিছত চাওঁ কি হয়।
আচ্ছা মানে কোনে কৰিছে ঘটনাটো মানে আপোনালোকে গম পাইছে নেকি? গম পাইছোঁ, নাম ইয়াতে ৰিপৰ্টটো দিছোঁ, উল্লেখ কৰিব নোৱাৰোঁ ইয়াতে, তথাপি ইয়াতে দিছোঁ মই ৰিপৰ্ট দিছোঁ। পুলিচে কৰিব, তদন্ত কৰিব, কৰি কিবা এটা হ'ব। আৰু যদি প্ৰশাসনে একো নকৰে তাৰপিছত আমি আমাৰ কমিটিৰ পৰা যিবোৰ আমাৰ মেম্বাৰ আছে আমি চাওঁ কি কৰিব পাৰোঁ, আৰু ওপৰ লেভেলত যদি কি ৰিকুৱেষ্ট কৰিব পাৰোঁ নেকি চাওঁ। এতিয়া আপোনালোকৰ ডিমাণ্ড কি আছে? ডিমাণ্ড একো নাই, এইটো এৰেষ্ট কৰিব লাগিব। বেনাৰ মানে আমাৰ ৰাম লৈ খেলা হৈছেতো, এইটো ৰামৰ বেনাৰটো আমাৰ ৰিলিজনৰ সেই ৰিলিজিয়াছ হয় এক্টিভিটি, এইটো কালপিট লাগিব, এটা এৰেষ্ট লাগিব। IPC আণ্ডাৰত যিটো লাগে যিটো হ'ব সেইটো তোমাৰ লাগিবই। এইটোতো হিন্দু ধৰ্মৰ ওপৰত এটা আক্ৰমণ কৰিছে, এইটো মানে একেবাৰে বেয়া জিনিছ কৰিছে। আমালোকে ৰাতি যি কৈছে আমাৰ দাদা লাগে, আমালোকে সকলোৱে আহিছে। মই আমালোকে বিচাৰিছোঁ যে দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে, নহ'লে অসমত দেৱক যিটো চৰকাৰ চলি আছে তথাপি এনেকুৱা কৰি আছে মানুহে, এনেকুৱাটো এইটো হাতাই নেকি আপুনি কওকচোন। এইটো আমাৰ কোনো ডিমাণ্ড নাই, আমাৰ আসামীক 24 ঘণ্টাৰ ভিতৰত ধৰিব লাগে, নহ'লে আমালোকে আন্দোলন কৰিম। জয় শ্ৰীৰাম, ভাৰত মাতা কি জয়, জয় শ্ৰীৰাম, জয় শ্ৰীৰাম। করিমগঞ্জ আরক্ষীর অভিযানে জব্দ করা হয়েছে বহু পরিমাণে নেশাজাতীয় সামগ্রী। জব্দ করা হয় 12,750টি নিষিদ্ধ কফ সিরাপ। হামিদপুর এলাকার মঈনুদ্দিনের ভাড়া ঘরে রাখা ছিল বহু পরিমাণের কফ সিরাপ। 100 কার্টুন ও 11টি বস্তার ভিতর রাখা ছিল 2,750টি কফ সিরাপ। আরক্ষী মঈনুদ্দিনকে আটক করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। বেনার যখন ওখানে থেকে না না খালি জিনিস গাড়ি নম্বর লাগে না ওখানে পড়ে গেছে উপরে রাখি বুঝো এটা না আরে তো নামে কেন থাকে অনেক সময় আইসিইউর জন্য দীর্ঘ পথ ছুটে যেতে হতো। আজ ঘরের শহরে আইসিইউ প্রতিস্থাপনা হওয়ার রোগীরা আর ব্যাগ পেতে হবে না। ভারতীয় রেড ক্রস সোসাইটি করিমগঞ্জ শাখার আইসিইউ প্রতিস্থাপন অতিথিরা এভাবে ব্যক্ত করেন। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ রামকৃষ্ণনগর সেবা সমিতির সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজ। কিরম করবো আমি তুলতে পারবো না, তোলার লগে আইছি না তো আমরা যাইবো গিয়া। একজন জোরে পড়ে দেন, সবাই শুনে নেবে। আইসিইউ নির্মাণে আর্থিক সহায়তা করেন শ্রী খগেশ্বর পেগু জেলাধিপতি করিমগঞ্জ, একটা তাপস কুমার বণিক করিমগঞ্জ, স্বর্গীয় পান্নালাল ভট্টাচার্যের স্মৃতিতে
আমি কামনা করি ভূমিকা নেওয়া লাগে না কেউ কামনা করে না। আসুন আসুন আমরা ওইদিকে দাঁড়াই, ছবি নিয়ে নেবেন। চেয়ারম্যান শ্রী মোহন শান্তি দাস এবং মঞ্চের বিশিষ্ট করিমগঞ্জ রেড ক্রস সোসাইটি এসে আমি আজকে খুবই মুগ্ধ যে এখানে যে আইসিইউ ইউনিট আজকে শুরু করা হবে। আমার আগে বক্তারা সব বলে গেছেন, তো সেই জন্য ওইসব ব্যাপারে আর আমি বলছি না। স্বামী বিবেকানন্দ বলছেন, বহু রূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর। তো আমরা মন্দির মসজিদ গির্জায় যাই দেবতার অনুষ্ঠানে, কিন্তু আমাদের সামনে যে চিকিৎসা না পেয়ে কাতর ভাবে প্রাণ ত্যাগ করে, অনেক সুচিকিৎসার বন্দোবস্ত পায় না, তো তাদের জন্য এই রেড ক্রস সোসাইটি, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, আজকে সকালে গেছিলাম সাই বাবা, ওদের 50 বছর গোল্ডেন জুবিলি ছিল, সেখানে তারাও কিছু কিছু করে থাকে। এইভাবে বিভিন্ন সংস্থা এগিয়ে এসছেন যে এই বড় হিতের জন্য, বড় উপকারের জন্য। সেই রকম চিকিৎসা ব্যবস্থা যে আমাদের এই মেডিকেল কলেজটা দুর্ভাগ্যবশত আমাদের এখান থেকে এখানে না হয়ে দূরে চলে গেল, এটা হলেও আমাদের গরিবগঞ্জবাসীর অনেক উপকারে আসতো, সেটাও হলো না। এখানে আমাদের সিভিল হাসপাতাল আছে, কিন্তু প্রয়োজনের তুলনায় অতি নিম্ন, খুব কম, তো সেটা সামাল দিতে পারে না। তো এই রেড ক্রসের যারা আছেন, আমার কাছে মূল্যও মাঝে মাঝে যান, শুনেছি এখানে চিকিৎসা ব্যবস্থা বা ডাক্তারবাবুরা সব দিচ্ছেন, খুব ভালো লাগে যে যত্ন সহকারে এখানে পরিচর্যা দেওয়া হয়। আমরা করিমগঞ্জ জেলায় দ্বিতীয় আইসিইউ স্থাপন করতে সক্ষম হয়েছে। প্রথম করেছে সিভিল হসপিটাল, প্রথম 10টা বেড নিয়ে করেছিল, পরবর্তীকালে সিস্টারদের অভাব হেতু আজকে 6টা বেড চালু আছে, আর আমরা করেছি 4টা। এই 4টা এবং 6টা মিলে এই 10টা করিমগঞ্জ জেলা এই অসুস্থ যারা নাগরিক এই পরিস্থিতির সম্মুখীন হবে তাদের সকলকে সাহায্য দেবে। তো আজকে সর্বপ্রথম আমি রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়া, তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। এখানে উপস্থিত রেড ক্রসের চেয়ারম্যান শ্রী মনোজ কুমার দাস মহাশয়, সেক্রেটারি শ্রী প্রবল কান্তি দাস, করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রী রাধিকা রঞ্জন চক্রবর্তী মহোদয়, উপস্থিত সরস্বতী বিদ্যানিকেতনের প্রিন্সিপাল শ্রী অঞ্জন গোস্বামী মহোদয়, এবং আমার পাশে শ্রী মনোজ দেব ভাইস চেয়ারম্যান। এখানে উপস্থিত করিমগঞ্জবাসী
শ্রদ্ধেয় নাগরিক বৃন্দ, আপনাদের ডেকে এনে এখানে এই আমাদের উদ্যোগটা, এই কর্মসূচিটা আজকে তুলে ধরতে উদ্যত হয়েছে এই কারণে যে আপনারা জানলে করিমগঞ্জবাসী সর্বসাধারণ জানবে, এবং করিমগঞ্জবাসী সবাই যদি এই ডাকে, আমাদের ডাকে সাড়া দেন, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। তো আমি একটা কথা বলতে চাই, অনেক বাধা বিপত্তি থাকে, এসব অতিক্রম করে আমরা এটা করতে সক্ষম হয়েছি অগণিত করিমগঞ্জবাসীর আর্থিক সাহায্য সহযোগিতা। আজকে আপনারা আমাদের পাশে থাকুন, শুভেচ্ছা জানাবেন, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ। আকাশের মুখ ভার করে শিলাবৃষ্টি দেখা দিয়েছিল গতকাল রাতে। হঠাৎই শুরু হয় তুমুল শিলাবৃষ্টি। অনেকেই বরফ কুড়োতে ব্যস্ত হয়েছিলেন। সবারই যেন মনে হচ্ছিল যে সবাই বরফের দেশে আছেন। তীব্র গরমের মধ্যে এ যেন এক স্বস্তির নিঃশ্বাস। তার সাথে দেখা গেল অনেকের গাড়ির গ্লাস ভাঙা, গাছপালা ভেঙে পড়ে আছে। প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে, যার ফলে অনেক মানুষের ঘরের টিন চূর্ণ বিচূর্ণ হয়েছে শিলাবৃষ্টির কারণে। এরকম শিলাবৃষ্টি কয়েক বছরের মধ্যে আমাদের এখানে হয়নি। অনেক মানুষ আজকে রাত্রে থাকার মতো জায়গা নাই। আমার নিজের ঘরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যার দরুন আজকে রাত্রে একদিকে রমজান মাস, মানুষে রাত্রে শেষ রাতে জাগিয়ে সেহরি খেতে হয়, এদিকে রমজান থাকা অবস্থায় মানুষ অনেক কষ্টের মধ্যে রয়েছে। আজকে হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে আমরা খবর নিয়ে দেখেছি, মানুষ খুবই কষ্টের মধ্যে রয়েছে। গতিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আগামীকাল অতি সত্বর জেলা শাসক মহোদয় যাতে ইমার্জেন্সি ফান্ড থেকে মানুষকে কিছু সাহায্য করে টিনের ব্যবস্থা করে দিন, নতুবা অনেক মানুষ এই রমজান মাসের মধ্যে খুব কষ্টে রাত যাপন করতে হবে। হাইলাকান্দি জেলার বিশেষ করে পূর্ব হাইলাকান্দি, রতনপুর, পূর্ব সোনাপুর, নিতাইনগর, বজন্তীপুর, বাহাদুরপুর, রাঙ্গাউটি, আরও অনেক গ্রামে, বন্দুকমারা, বর্ণি ব্রিজ, আরও অনেক গ্রামে এভাবেই প্রচণ্ড শিলাবৃষ্টির কারণে মানুষের ঘর টিন চূর্ণ বিচূর্ণ হয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই রাত জেগে থাকতে হবে বা অন্যত্র আশ্রয় নিতে হবে। গতিকে আমি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে কাতর আহ্বান করছি, শীঘ্রই পাটোয়ারির মাধ্যমে আগামীকাল ইমিডিয়েট ইনকোয়ারি করে সরজমিন তদন্ত করে এর ক্ষতিপূরণের জন্য একটি ব্যবস্থা হাতে নেওয়ার জন্য এবং ইমার্জেন্সি ফান্ড থেকে জেলা শাসক মহোদয় যাতে কিছু মানুষকে সাহায্য করে দিতে পারেন। তাছাড়া আমি হাইলাকান্দির 3 বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে বিহিত পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে অনিমা মেডিকেল হল আনিপুর ও স্পন্দন এনজিও আনিপুরের সহযোগিতায় ও নর্থ ইস্ট ইনস্টিটিউশন অফ
নিউরো সায়েন্সের ব্যবস্থাপনায় রামকৃষ্ণনগর বিধানসভা আনিপুর বেড়াটক মিডল স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আনিপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে অনিমা মেডিকেল হল আনিপুর এবং স্পন্দন এনজিও আনিপুরের সহযোগিতায় ও নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের ব্যবস্থাপনায় রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনিপুর বেড়াটক মিডল স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে আনুমানিক 500 জনের অধিক নার্ভের রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও রক্তচাপের তারতম্য দেখে ঔষধ প্রদান করা হয়। এই শিবিরটি চলে সকাল 11 ঘটিকা হইতে বিকাল 3 ঘটিকা পর্যন্ত। শিবিরে মুখ্য চিকিৎসক হিসেবে ছিলেন শিলচর মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান বিখ্যাত ডাক্তার ডক্টর শম্ভুব্দ ধর। এছাড়াও অন্যান্য চিকিৎসকদের মধ্যে ছিলেন চিকিৎসক শাইলু হোসেন, ফিজিওথেরাপিস্ট মুক্তাহিদুল ইসলাম, মার্কেটিং এক্সিকিউটিভ বিশুদেব, আরএমপি সোম ধুবে, ফার্মাসিস্ট বনদেব, অ্যাসিস্ট্যান্ট রুথি রাংখল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনিপুর স্পন্দন এনজিও সভাপতি প্রণব মুখার্জি, সম্পাদক বাপ্পা বণিক, কোষাধ্যক্ষ গৌরীশ দাস, সহসভাপতি মনোজ দাস নাথ, অ্যাডভাইসার দেবাশিস চক্রবর্তী, সদস্য সত্যসাগর নাথ, শ্রবণ সিনহা। বেড়াটক মিডল স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুদর্শন সেন, বর্তমান প্রধান শিক্ষক হিফজুল হক ও এলাকার স্থানীয় মানুষেরা। নর্থ ইস্ট নিউরো সায়েন্স এবং সহযোগিতা স্পন্দন এনজিও এবং এতদ অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান অনিমা মেডিকেল আর স্পন্দন এনজিও এখানে আমরা যারা আছি সবাই স্পন্দন এনজিওর সদস্য। স্পন্দন এনজিও এর আগে সমাজের নানান কাজে জড়িত ছিল। আমরা প্রতিষ্ঠিত এখনও আছি, আজীবন থাকবো। স্পন্দন এনজিওর মূল থিম হচ্ছে প্রাণের সাথে প্রাণের পাশে। আর সবচেয়ে বড় কথা, ব্যবসায়িক ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে বারবার আমাদের ডাকে সাড়া দিয়ে অনিমা মেডিকেল যেভাবে সামাজিক কর্মে জড়িত থাকে, তাই স্পন্দন এনজিওর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অনিমা মেডিকেল হলের স্বত্বাধিকারী প্রবাসী চক্রবর্তীকে আমরা সাধুবাদ জানাই। সেই সঙ্গে আজকে আমাদের রাতাবাড়ি রামকৃষ্ণনগর সমষ্টির সম্মানিত কর্মচঞ্চল বিধায়ক মহোদয়, ওনার শুভ দৃষ্টিতে আমরা এই সমস্ত কাজ করে যাচ্ছি। উনি সবসময় আমাদেরকে উৎসাহ প্রদান করে থাকেন। আজকে উনি কথা দিয়েছেন কর্মব্যস্ততার মধ্যে হলেও সামান্য সময়ের মধ্যে হলে উনি এখানে আসবেন। আমরা আশাবাদী উনি আসবেন। আর আমরা যারা এখানে ডাক্তারের পরামর্শ নিতে এসছেন বা নিরীক্ষণ করতে এসছেন, ওনাদের কাছে রিকোয়েস্ট, ওনারা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সহযোগিতা করেন আর সবাই চিকিৎসা পেয়ে যাবে। এই বলে আমি আমার এখানে সংক্ষিপ্ত কথা শুরু। শিলচর শহরের রাঙ্গিরখাড়িস্থিত ভোলাগিরি আশ্রমে সদ্য প্রয়াত শিলচর শহরের প্রবীণ নাগরিক তথা ক্রীড়াবিদ ও ধর্মপ্রাণ অভিজিৎ এন্ডর সভার আয়োজন করা হয়। ক্ষণস্থায়ী পৃথিবীতে কেউ স্থায়ী নয়। এদিন দুপুরের উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শিলচর ভোলাগিরি আশ্রমে সদ্যপ্রয়াত অভিজিৎ এন্দোর স্মরণসভার আয়োজন করা হয়। রবিবার শিলচর রাঙ্গিরখাড়িস্থিত ভোলাগিরি আশ্রমে সদ্যপ্রয়াত শিলচর শহরের প্রবীণ নাগরিক তথা ক্রীড়াবিদ ও ধর্মপ্রাণ অভিজিৎ এন্দোর স্মরণসভার আয়োজন করা হয়। সেদিন প্রথমে উক্ত মন্দির প্রাঙ্গণে প্রয়াত অভিজিৎ এন্দোর স্মরণসভার সূচনা হয় গুরুপূজার মধ্য দিয়ে। পরবর্তী সময়ে প্রয়াত অভিজিৎ এন্দোর প্রতিকৃতিতে উপস্থিত ভক্তেরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। কাশী থেকে আগত ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ বলেন, মানুষ মরণশীল, কিন্তু মানুষের সামাজিক ও আধ্যাত্মিক কর্মজীবনটি মানুষের মনের মধ্যে চিরকাল স্মরণে থাকে। সদ্যপ্রয়াত অভিজিৎ এন্দো ভোলাগিরি আশ্রমের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং সেই সঙ্গে কর্মজীবনের মাধ্যমে এই অঞ্চলের বহুল প্রচারিত ব্যক্তিত্ব ছিলেন। স্বামী চৈতন্যানন্দ গিরি মহারাজও বক্তব্য দেন এই বিষয়ের উপর। তিনি বলেন যে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হবে ওপারে সকলেরই, যেখানে বন্ধু হবে না কেউ, শত্রুও হবে না কেউ। শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, এই জড়জগতে নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতাতে শতাব্দীর পর শতাব্দীর জীবন ও জগৎ সম্পর্কে কোটি কোটি মানুষের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে, বদলে দিয়েছে, ভেতর থেকে খুলে দিয়েছে তাদের সম্ভাবনার দ্বার, দিয়েছে প্রশান্ত ও পরিতৃপ্ত জীবন। সেদিন পরিচালনায় ছিলেন সম্পাদক ভোলানাথ চৌধুরী, কোষাধ্যক্ষ সৌমেন दत्त चौधरी, सुबीर राय, सौमित्र दत्त राय, सुशांत सेन, सुमित पाल सह अन्यान्यरा। भोलागिरी आश्रम के परंपरा के भक्त का परलोक गमन के उद्देश्य से सभी मिलकर के उनको श्रद्धांजलि और
उनके स्मृति में प्रसाद आदि महादेव को भोग लगा करके सब लोग पाए। हमारे शास्त्रों का वचन है, आयु कर्मम च वित्तम च विद्या निधनमेव च पंचैतानि ही सृज्यन्ते गर्भस्थस्यैव देहिना। हम जन्म लेने से पहले माँ के गर्भ में जब आते हैं उस समय परमात्मा हमको 5 चीज देते हैं, उस समय गिफ्ट देते हैं परमात्मा। आयु, हमको कितना जीवन जीना है हमारे गर्भ में ही परमात्मा ने निर्धारित कर दिया। कर्म, हम क्या कर्म कर सकते हैं इस जीवन में पा करके, उस कर्म को माँ के गर्भ में निर्धारित होता है। आयु कर्मम च वित्तम च, हम कितना धन कमा सकते हैं, कितना संग्रह कर सकते हैं, वो भी माँ के गर्भ में निर्धारित होता है। निधनम, हमारी मृत्यु किस प्रकार से होगा, सामान्य रूप से या दुर्घटना से, वो माँ के गर्भ से निर्धारित होता है। विद्या निधनमेव च, हम कितना पढ़ाई कर सकते हैं, वो हमारे माँ के गर्भ में ये सारा चीज निर्धारित होकर के हम जन्म लेके आते हैं। तो परमात्मा के द्वारा आयु कर्म वित्त ये सब हम माँ के गर्भ से ही लेके आते हैं। लेकिन उसको हम कितना सुंदर बना सकते हैं जीवन पाने के बाद, वो हमारे ऊपर निर्भर करेगा। हमारा आहार विहार, हमारा आस पड़ोस का वातावरण, और हम स्वयं भी आध्यात्मिक क्षेत्र में लग करके सामाजिक कार्य के माध्यम से उसको सुंदर सजावट कर सकते। जैसे आपने घर में बगीचा तो लगा दिया, लेकिन छांट काट नहीं करेंगे, पानी खाद आदि नहीं देंगे, वो सुंदर नहीं दिखेगा, फैलता रहेगा। वैसे हम अपने जीवन को आयु कर्मम च वित्तम च विद्या निधनमेव च, ये जो 5 परमात्मा का गिफ्ट है, हम इसको सजा करके सुंदर बना करके अपने जीवन को भी दिव्य बना सकते हैं। ऐसे हमारे जो दिवंगत हुए उनको हम अपने तरफ से और भोलागिरी भक्तजन के परिवार के तरफ से शांति की कामना करते हैं। भगवान उनको अपने चरणों में स्थान दे और शांति मिले और सबका कल्याण हो। हरिओम हरिओम। অসম জাতীয়তাবাদীর যুব ছাত্র পরিষদ আলগাপুরের ভেবলা মুভমেন্টে ব্লকে সীমাহীন দুর্নীতির তদন্ত দাবি করেন। এক সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ করেন, চিপরসাঙ্গন জিপির 9 নং গ্রুপে এমজিএনরেগা প্রকল্পের অধীনে ন্যাশনাল হাইওয়ে থেকে জালালউদ্দিন লস্করি বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের 9 লক্ষ টাকা বরাদ্দ হয়, কিন্তু কোনো কাজ না করে বরাদ্দ অর্থ আত্মসাৎ করা হয়েছে। আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকে সীমাহীন দুর্নীতির তদন্ত দাবি করে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের তরফ থেকে এজিওয়াইসিপির হাইলাকান্দি জেলা সভাপতি দিলওয়ার হোসেন লস্কর রবিবার বিকাল 4টায় আলগাপুরে এক সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ করেন, চিপরসাঙ্গন জিপির 9 নং গ্রুপে এমজিএনরেগা প্রকল্পের অধীনে ন্যাশনাল হাইওয়ে থেকে জালালউদ্দিন লস্করের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে 9 লক্ষ টাকা বরাদ্দ হয়, কিন্তু কোনো কাজ না করে বরাদ্দ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এছাড়া জব কার্ডের কোনো কাজ করা হচ্ছে না, পিএমএওয়াই প্রকল্পের সুবিধা প্রাপকদের জব কার্ডের পেমেন্ট দেওয়া হচ্ছে না। আলগাপুর দয়াবান এনজিওর সভাপতি আব্দুর রহিম লস্কর অভিযোগ করে বলেন, আলগাপুরে 13টি জিপিতে লুঠতরাজ চলছে, কাগজে কলমে সবকিছু ঠিকঠাক থাকলেও বাস্তবে কোনো কাজ নেই, দুর্নীতির সিন্ডিকেট গড়ে উঠেছে। আলগাপুর ব্লকের সীমাহীন দুর্নীতির তদন্তের দাবিতে তারা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে আইনের দ্বারস্থ হবেন বলেও তারা জানান। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভুইয়ার রিপোর্ট, সীমান্ত বার্তা। আলগাপুর ব্লকের দুর্নীতি সম্বন্ধে প্রতিবাদ করে আসছি, কিন্তু দেখা গেছে আলগাপুর ব্লকের অধীনে 13টা জিপিতে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। এই আত্মসাৎ বর্তমান সময়ে ব্লকের কিছু সংখ্যক বা ব্লক এবং জিপি লেভেল কিছু সংখ্যক কর্মচারী মিলে এই ব্লকের কোটি কোটি টাকা আত্মসাৎ হচ্ছে। আমি কিছু তথ্য সহকারে আজ সংবাদ মাধ্যমের যোগেদি তুলে ধরছি যে আলগাপুর ব্লকের অধীনে চিপরসাঙ্গন জিপির 9 নম্বর গ্রুপে ন্যাশনাল হাইওয়ে টু জালালউদ্দিন হাউস এই রাস্তা থেকে প্রায় 9 লক্ষ টাকা উড্ডয়ন হয়েছে, কিন্তু দেখা গেছে এই 9 লক্ষ টাকার কোনো কাজ বাস্তবে নাই। খবর সূত্রে জানা মতে
স্থানীয় একজনকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমি এটার এই যেটা 9 লক্ষ টাকার কাজ হয়েছে ন্যাশনাল হাইওয়ে টু জালালউদ্দিন, এই কাজের উপযুক্ত তদন্তক্রমে যারা কাজ করেছে এই জেই এবং জিআরএস বা এই স্থানীয় সেক্রেটারি প্রত্যেককে আইনের আওতায় তদন্তের আওতায় আনার জন্য আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে দাবি জানাচ্ছি। তৎসঙ্গে আরেকটা কথা বলছি, নিশ্চয় ব্লকের বিডিও মহোদয় এই টাকাটা দিয়ে করেছেন, যে এই টাকা কিন্তু ন্যাশনাল হাইওয়ে টু জালালউদ্দিন হাউস পর্যন্ত টাকাটা উড্ডয়ন হয়ে গিয়েছে। উনি আমি পরবর্তী সংবাদ মাধ্যম আমি হয়তো নাম বলে দেব, সূত্র খবর মতে একজনে 1 লক্ষ টাকা পেয়েছে। তো দ্বিতীয় হলো PMAY গড়ের জব কার্ডের টাকা, অনেক মানুষে অভিযোগ করতেছে PMAY জব কার্ডের টাকা এখনো পর্যন্ত পায় নাই। এটা শুধু হাচিপুর-সাঙ্গন জিপিতে না, আলগাপুর ব্লকের 13টা জিপিত এই অভিযোগ আছে। দেখা গেছে একটা স্পেসিফিক দেখা গেছে, যেমন রিয়াজ আহমেদ লস্কর, উনি 10 নম্বর গ্রুপের। আমিও একটা কমপ্লেন করেছিলাম, রিয়াজ আহমেদের 17-18তে একটা গড় পেয়েছিল। এই গড়ের পরে যে জব কার্ডের টাকাটা এখনও পর্যন্ত রিয়াজ আহমেদ লস্কর এই জব কার্ডের টাকাটা পায় নাই। আমি কমপ্লেন দেওয়ার পরেও এখনও পর্যন্ত উনি পায় নাই। রিয়াজ আহমেদ প্রায় 2 বছর ঘোরাফেরা করে যে জিআরএস বা পঞ্চায়েত বা জিপিসি প্রত্যেকের কাছে গিয়েছিল, কিন্তু রিয়াজ আহমেদে আজও পর্যন্ত আলগাপুর ব্লক থেকে ন্যায় পায় নাই। তৃতীয় হলো এই তাজমল হোসেন, আলগাপুর ব্লকের, উনি বর্তমান কালীনগর জিপির উনার বাবার নামে উনার গড়ের সামনে একটি রাস্তা করেছেন, উনার নিজের রাস্তা। উনার বাবার নাম হলো কি SK আতাউর রহমান, কিন্তু উনার স্কিমে নাম দিয়েছেন যে আতাউর রহমান মাজার ভুইয়া। এত বড় ক্রাইম, এটা তদন্ত আতাউর রহমান মজুমদার, এই আতাউর রহমান মজুমদারের নামে স্কিম স্যাংশন করে 9 লক্ষ টাকা উড্ডয়ন করা হয়েছে। টাকাটা উড্ডয়ন হয়ে গিয়েছে, কিন্তু এই টাকা এই তাজমল হোসেন কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে কিন্তু আমি পূর্বেও বলেছি জড়িত আছে। তদন্তর আওতায় যদি আইনের আওতায় বা তদন্তর আওতায় আসে, নিশ্চয় পরবর্তী জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি তদন্ত করার জন্য আমি জেলা উপায়ুক্ত মহোদয় বা বিভাগীয় মন্ত্রী মহোদয় বা ব্লকের বিডিও মহোদয়কে আমি আহ্বান জানাচ্ছি। এই ধরনের দুর্নীতি, তথ্য সহকারে এই ধরনের দুর্নীতি কিন্তু আলগাপুর ব্লকের অধীনে প্রত্যেকটা জিপিতে চলতেছে। জব কার্ডের দেখা গেছে আমাদের চিপরসাঙ্গন জিপিতে জব কার্ডের টাকা বাইরের জিপি থেকে বা বাইরের ডিস্ট্রিক্ট থেকে মানুষে আমাদের জিপিতে টাকা পাইতেছে, এবং অনেক চাকরিজীবী মানুষে জব কার্ডের টাকা কিন্তু উড্ডয়ন করতে পাইতেছে। অনেক চাকরিজীবী পরিবার আছে, হেও জব কার্ডের টাকা পাইতেছে। অনেক শিশু আছে, হেও জব কার্ডের টাকা পাইতেছে। কিন্তু একাংশ দালাল চক্র বা একাংশ ব্লক এবং জিপি লেভেল কর্মচারী যদি জব কার্ডের টাকা পাই না কেন যদি বলে, তাহলে ওদেরকে বাবুকি দেওয়া হয় এবং ওদের জব কার্ড বন্ধ করে দেওয়া হয়। এই ধরনের কিন্তু আলগাপুর ব্লকে এই ধরনের দুর্নীতি বা এই ধরনের আত্মসাৎ কিন্তু দীর্ঘদিন থেকে চলে, যার জন্য আমি এই আত্মসাৎ বা দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে গিয়ে বিশেষ করে আমি জনসাধারণ মিলে, নিশ্চয়ই আলগাপুর ব্লকের জিপি এবং ব্লক লেভেল কর্মচারী মিলে, আর তার নিশ্চিতভাবে আলগাপুর ব্লকের বিডিও মহোদয়ের ছত্রছায়াতে এই ধরনের দুর্নীতি সংগঠিত হইতেছে। আমি কিছুদিন পূর্বে আলগাপুর ব্লকে 8 লক্ষ টাকার একটা স্যানিটেশন হয়েছে। এই 8 লক্ষ টাকার স্যানিটেশনের কথাও আলগাপুর ব্লকে বলেছিলাম, কিন্তু এটার উত্তরও আলগাপুর ব্লকের বিডিও মহোদয় এখনও পর্যন্ত দেন নাই। কিন্তু 8 লক্ষ টাকার স্যানিটেশনের সঙ্গে কে বা কাহারা কোন বা কে কাজ করেছে, কে বা কাহারা জড়িত আছে, এটা নিশ্চয় তদন্ত হলে, উপযুক্ত তদন্ত হলে নিশ্চয় আলগাপুর ব্লকের বিডিও সহ বিভিন্ন জন জড়িত আছে, প্রত্যেকজন আইনের আওতায় নিশ্চয় আসবে এই যদি সঠিক তদন্ত হয়। আমার পাশে যারা আছেন নিশ্চয় তারা আরও কিছু তথ্য সহকারে কথাগুলো বলবেন যে আলগাপুর ব্লকে কি কি চলিতেছে। শুধু যে আমি বলছি, আমার কাছে অনেক তথ্যপাতি আছে, ধীরে ধীরে সংবাদ মাধ্যমের যুগেদি সব কিছু জনসম্মুখে আনব।
কেন আজকে সমবেত হয়েছি চিপসাঙ্গন জিপির একটা জায়গায়। আমাদের আজকে সমবেত হওয়ার প্রধান কারণ ছিল আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকে একটা সিন্ডিকেট চক্র বিগত 3-4 বছর থেকে পঞ্চায়েত বিভাগে বিভিন্ন ধরনের বড় বড় দুর্নীতি সংগঠিত করে যাচ্ছে। এই দুর্নীতির মধ্যে প্রথম হলো গ্রামের গরিব যারা মানুষ আছে, সাধারণ গরিব মানুষের তারা জব কার্ডের মধ্যে পেমেন্ট না দিয়া, জব কার্ডের ডিমান্ড না দিয়া, দেখা গেছে অনেক ফ্যামিলি যারা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী মানুষ, তাদের ফ্যামিলিতে তারা জব কার্ডের পেমেন্ট দিয়ে যাচ্ছে। তার পাশাপাশি আরও বড় দুর্নীতি হলো গ্রামের গরিব মানুষ, অসহায় মানুষের জব কার্ড বছরকে বছর করে এমনি ফেলিয়ে রাখা হয়েছে, কোনো পেমেন্ট দেওয়া হয় নাই। কিন্তু আগলাপুর ব্লকে এই সিন্ডিকেট রাজ যে আছে, এই সিন্ডিকেট রাজের মুদতে ছোটো ছোটো শিশুদেরকে আমরা কাছে তথ্য আছে, প্রমাণ আছে, আমরা প্রমাণ প্রকাশ্যে করব, এই ছোটো ছোটো শিশুদেরকে তারা জব কার্ডের পেমেন্ট দিতেছে। তার পাশাপাশি একজন মানুষ পঞ্চায়েত রাজের নিয়ম অনুসারে, গাইডলাইন অনুসারে একজন মানুষ বছরও 100 দিন করে পয়সা পায়। কিন্তু আগলাপুর ব্লকে সেই সিন্ডিকেট রাজের মুদতে একজন মানুষের নামে 2-3টা জব কার্ডের আইডি বানিয়ে 1 বছরের মধ্যে 200 থেকে 250-300 দিন পর্যন্ত একজন মানুষেরকে ওই জব কার্ডের টাকা প্রদান করেছে। আলগাপুর ব্লক বর্তমানে এই যে সিন্ডিকেটের মধ্যে জড়িত কয়েকজন জিআরএস, জেই, কয়েকজন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এই ব্লকের মধ্যে তারা সিন্ডিকেট এমনভাবে আরম্ভ করছে, সাধারণ মানুষ কোনো অভিযোগ নিয়ে ব্লকে যাইতে পারে না। নিন্দনীয় একটা ঘটনা কিছুদিন আগে দেখা গেছে, এজেওয়াইসিপির জেলা সভাপতি দিলওয়ার হোসেন লস্কর তাদের কয়েকজন সাধারণ পাবলিকরে নিয়ে বিডিও মহাশয়ের কাছে একটা অভিযোগ নিয়ে, কী অভিযোগ আমরা জানছি যে পাবলিক একটা অভিযোগ নিয়ে তারা কয়েকজন সাধারণ পাবলিক লিয়ে এখানে উপস্থিত হয়েছিল। ওয়ার পরে দেখা গেছে তাদের টর্চারিং করা হয়েছে, নির্মম প্রহার করা হয়েছে। আজকে একজন ভিডিওর কাছে যদি একজন মানুষ যায়, যদি কোনো ভুল করে থাকে, কোনো অন্যায় করে থাকে, আইনি ব্যবস্থা ভিডিও মহোদয়ের অধিকার আছে, আইনি ব্যবস্থা নিতে পারেন। কিন্তু এই দলাল চক্র এমনভাবে টর্চারিং করছে সাধারণ করছে মানুষে, আমরা তার কাছ থেকে 2200 শুনিয়া আমরা অতি মর্মাহত হয়েছি যে ব্লকের ভিতরে ভিডিও মহাশয়ের সম্মুখে এমনভাবে তার দরজা লাগিয়ে প্রহার করে তারপরে জেলে প্রেরণ করা হয়েছে। হাইলাকান্দি আদালতের বিশেষ তৎপরতায় 2-1 দিনের ভিতরে ওদেরকে বেইল দেওয়া হয়েছে। এর লাগিয়া সত্যের জয় হয়, এটার লাগিয়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমরা হাইলাকান্দি জেলাধিপতি, আলগাপুর ব্লকের ডেভেলপমেন্ট অফিসার, বিডিও মহাশয় এবং সিও মহাশয় সহ মুখ্যমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেছি যে আলগাপুর ব্লকে এমনভাবে এই দলাল রাজ সক্রিয়। 2020-21-22-এর স্যাংশন স্কিম বাকি রেখে তারা কয়েকদিন আগে বিনা গাঁও সভায় তারার ইচ্ছা স্বাধীন তাদের বোনের বাড়ি, তাদের মামার বাড়ি, তাদের নানার বাড়ি এবং তাদের দলাল চক্রের লগে যারা জড়িত এরার লগে মিলিয়ে তারা তৎকালীনভাবে কয়েকটা স্কিম আগলাপুর ব্লকে স্যাংশন করিয়া এই স্কিমগুলা কোনো কাজ না করিয়া তারা বর্তমানে টাকা জব কার্ডের টাকা তারা পেমেন্ট করতেছে। এমনভাবে দুর্নীতি আরম্ভ হয়েছে এই আগলাপুর উন্নয়ন খণ্ডে সাধারণ মানুষের কোনো দাবি, অভিযোগ এবং কোনো মতামত নেওয়া হয় না। 2020-21-এর স্কিম এখানেও বাকি রেখে তারা নতুন 2023-24-এ কীভাবে স্কিম স্যাংশন করে কাজ আরম্ভ করেছে। তার পাশাপাশি অনেক অভিযোগ আছে। আমরা কয়েকদিনের মধ্যে যদি হাইলাকান্দি জেলাধিপতির কাছে আমরা অভিযোগনামা প্রেরণ করমু, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা অভিযোগনামা প্রেরণ করমু। যদি সমাধান আমরা না পাই তাহলে আমরা আদালতে মামলা দায়ের করতে প্রস্তুত হইমু। এই যে সিন্ডিকেট রাজ, যেমন স্ট্রং সিন্ডিকেট রাজ, এদের বিরুদ্ধে মানুষের কথা কইতে ভয় পায়, বিভিন্ন সময় এরারে হুমকি দেওয়া হয়।
গভর্নমেন্টর টেকা গভর্নমেন্টে গ্রামের উদ্দেশ্যে গ্রামের জনসাধারণের রাস্তাঘাটের উন্নয়নের খাতে যে টেকাগুলা দেওয়া হয় কোটি কোটি টাকা আগলাপুর ব্লকে পরিকল্পিতভাবে আত্মসাৎ করা হয়েছে। এর লাগি মুখ্যমন্ত্রী এবং হাইলাকান্দি জেলাধিপতির কাছে আমাদের জোরালো আবেদন, আপনারা এই আগলাপুর সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আপনারা তৎপর হন, আইনি ব্যবস্থা নেন এবং আলগাপুর ব্লকের আন্ডারে বিশেষ করে আলগাপুর জিপি, চিপসাঙ্গন জিপি, বাঁশবাড়ি জিপি সহ যে জিপিগুলাতে বিগত 3-4 বছরের ভিতরে বেশি হারে ওভার হারে জব কার্ডের পেমেন্ট হয়েছে, প্রত্যেকটা কাজে আপনারা তদন্ত করেন। দেখলে এটা বুয়া স্কিম, এটা কোনো কাজ হয়েছে না ফিল্ডও প্র্যাকটিক্যালে, এবং এমপ্লয়ি ফ্যামিলিরে জব কার্ডের পেমেন্ট দেওয়া হয়েছে। ছোটো ছোটো বাচ্চা যারা মাইনর 18 বছর হয়েছে না 10-12 বছর বাচ্চা যারারে মানে অধিক হারে পেমেন্ট করা হয়েছে। এইভাবে আলগাপুর ব্লকের আন্ডারে অনেক অভিযোগ আমরা পাইছি। সাধারণ মানুষ যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার তারা কাজ করছে, যারা ঘর নির্মাণ করছে, তারা বছরও 100 দিন না 80 দিন আমার পুরো জানা নাই, তারা 20 না 22,000 টাকা তারা এই পিএমওয়াইর আন্ডারে পায়। কিন্তু দেখা গেছে যারা গড় কাজ করছে না, অনেক অভিযোগ আছে, আমরা চ্যালেঞ্জ দিয়ে আমরা দেখাই দিতে পারবো চৌকুত আঙ্গুল দিয়া বিভাগীয় কর্তৃপক্ষ করে, যারা গড় বানাইছে না একটা ইটরও কাজ করছে না, তারা গড়ের টাকা পূর্ণভাবে পাইছে এবং জব কার্ডেরও টাকা তারা পূর্ণভাবে পাইছে। কিন্তু গরিব অসহায় মানুষ যারা গড়ের কাজ করছে, গড় তারা নির্মাণ করছে, এদেরকে টাকা এই যে জব কার্ডের পেমেন্টগুলো তারারে দেওয়া হয়েছে না। এতে এই পরিবারগুলো বঞ্চিত, এরা দিশেহারা মানুষ, সাধারণ মানুষ। 1,30,000 টাকা একটা ঘর নির্মাণ করা সম্ভব নয় বর্তমানকার সময়ে। কিন্তু এই জব কার্ডের পেমেন্টগুলো যারা গরিব মানুষ ঘর নির্মাণ করছে, তারা যদি এইগুলো দেওয়া হইতো তাহলে তারা একটু স্বস্তি পাইতো। কিন্তু নিন্দা এবং ধিক্কার জানাই এই দলাল চক্রয় অনেক জায়গা দেখা গেছে একজন জব কার্ডও একজন হোল্ডার তার হোল্ডিংয়ের আন্ডারে জব কার্ড বানিয়েছে, কিন্তু অন্য অ্যাকাউন্ট দিয়া দেখা যায় জব কার্ডের স্টেটমেন্ট চাইলে দেখা যায় জব কার্ডের রেগুলার পেমেন্ট পাইতেছে, কিন্তু ব্যাংকও গিয়ে দেখা যায় এই অ্যাকাউন্টও টাকা না ঢুকিয়ে অন্যান্য অ্যাকাউন্টও টাকা ঢুকিয়ে গেছে। এইভাবে পরিকল্পিতভাবে আগলাপুর ব্লকে একটা স্কিমর এগেনিস্টে একটা লোকেশন হয় বাবার নামে বাইর নামে একই জায়গার মধ্যে স্কিম নাম পরিবর্তন করে এক জায়গার মধ্যে স্কিম ডাবল স্কিমও কাজ ধরা হয়েছে। কমপ্লেন করার পরে এখানেও স্কিম ক্লোজ রাখা হয়ে গেছে গিয়া। কিন্তু দায়িত্ব আসলো হাইলাকান্দি জেলা প্রশাসন সহ আলগাপুর উন্নয়ন খণ্ডর আধিকারিক, এদের বিরুদ্ধে এফআইআর করে এদেরকে আইনের আওতায় আনা। কিন্তু এই ব্যবস্থা না করিয়া তারা স্কিম ক্লোজ করিয়া তারা দায় সারা মনোভাব নিয়ে তারা এই ধরনের পরিকল্পিতভাবে এই গভর্নমেন্টর গ্রামের উন্নয়নমূলক টাকারে আত্মসাৎ করছে। আমরা দাবি হইল গিয়া আগলাপুর উন্নয়ন খণ্ডে যে দলাল চক্র আছে এদের আইনের আয়তা আনাও, এবং 2020 থেকে এখনও পর্যন্ত যতটা জব কার্ডের কাজ হয়েছে প্রত্যেকটা জব কার্ডের কাজ তদন্ত করা হোক, উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক, এবং যে পেমেন্টগুলো দেওয়া হয়েছে এমপ্লয়ি ফ্যামিলির মানুষের দেওয়া হয়েছে এবং ছোটো ছোটো বাচ্চারা জব কার্ডের পেমেন্ট পায়নি। গভর্নমেন্টের গাইডলাইনও আছে নি যে ছোটো ছোটো বাচ্চারা জব কার্ডের পেমেন্ট পায়। একজন মানুষে 1 বছর 100 দিন করে পরিবর্তে 2-3টা আইডি বানিয়ে 2-3 টাকা এইভাবে তারা পরিকল্পিত আত্মসাৎ যেগুলা করছে এগুলার বিরুদ্ধে যদি উচ্চ পর্যায়ের তদন্ত করা না হয় তা আমরা আইনের দ্বারস্থ হইব। প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমজান মাসে হাইলাকান্দি জেলার ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এদিনের অনুষ্ঠানে পবিত্র রমজান মাসের ইফতারের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। প্রতিবারে নিয়ে এবারও পবিত্র রমজান মাসে হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার জেলা সদরের সিরাজপট্টি জামে মসজিদের দ্বিতল ভবনে জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি হজরত মাওলানা আক্তার হোসেন লস্করের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন পাঠ, মিলাদ শরীফ ও বিশ্বশান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত করেন জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উপদেষ্টা হজরত মাওলানা নাজমুল আলম লস্কর। এদিনের অনুষ্ঠানে পবিত্র রমজান মাসের ইফতারের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি হজরত মাওলানা আক্তার হোসেন লস্কর, সহসভাপতি কারি নূর আহমেদ লস্কর। উপস্থিত ছিলেন জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক SMM হাসান আহমেদ কবির, সাংগঠনিক সম্পাদক আলহাজ আহমেদ চৌধুরী, সহ সম্পাদক রবিজুল রহমান লস্কর, কার্যালয় সম্পাদক ইসলামউদ্দিন মাঝার ভুইয়া, সদস্য জায়েদুল হক লস্কর প্রমুখ। এদিন শতাধিক রোজাদার মানুষ সম্মিলিতভাবে ইফতার করেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভুইয়ার রিপোর্ট, সীমান্ত বার্তা।
উদযাপন কমিটির তত্ত্বাবধানে আজকে 19 সন্ধ্যা আমাদের রাজমন্ত্রী মসজিদের ভবনে একটি ইফতার মহফিলের আয়োজন করা হয়। এই মহফিলে হাজার হাজার মানুষ ইফতার গ্রহণ করেছেন, ইফতার করেছেন এবং সঙ্গে সঙ্গে আমরা মিলাদ শরীফ পড়েছি। দোয়াই আল্লাহ তাআলা খুশি হন। এই 10 দিন তো মাগফিরাতের 10 দিন, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে মাফ করে দিবেন, সঙ্গে আমাদেরকেও যাতে মাফ করে দেন সেই জন্য আমরা দোয়া করেছি এবং আমাদের দেশে যাতে আমরা সবাই মিলেমিশে শান্তিতে থাকতে পারি এই জন্য দোয়া হয়েছে। ইফতারও খুব সুন্দর হয়েছে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। এখন আমাদের প্রেসিডেন্ট সাহেব বলবেন। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে 19 রমজান মুবারক 30 মার্চ 2024 মাহে রমজান মাসের প্রতি বছরের ন্যায় এবারও আমাদের জেলা ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইফতার মাহফিলকে কবুল করেন যেন ইফতার মাহফিলে আমাদের দুজনের অনেক শরীক হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের এই শরীক দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন করেন যেন। এই উপলক্ষে আমরা খিলাফতি মসজিদের দুর্গম ভবনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিলাদ শরীফ করে বিশ্ব শান্তি কামনা মোনাজাত করে সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কল্যাণ করেন, আমাদের মধ্যেকারকে মাগফিরাত করেন এবং পবিত্র আমাদের জিন্দেগিকে রোশন করেন। এই আশা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে যেন কবুল করেন। সীমান্ত বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।